প্রিয় দর্শক, নাগরিক সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা চেষ্টা করে থাকি সংবাদের পেছনের কারণগুলো জানার এই সংবাদ বিশ্লেষণে। আর একটা বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছে যে সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার, কোনটা আগে চাচ্ছে মানুষের ভিতরে। একটা বিষয় খুবই আলোচনার কেন্দ্রবিন্দু, যে আগে কেউ বলছে, রাজনীতিবিদরা বলছে যে কেউ বলছে আগে সংস্কার, আবার কেউ বলছে না আগে নির্বাচন। আসলে কোনটা হওয়া উচিত, কি অবস্থা? আমরা আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে সংস্কার কমিশনের কাউকে যদি আমরা পাই, জানতে পারবো যে আমরা আমাদের কি সংস্কারের অবস্থা কি, সংস্কার কতটুকু হলো, আসলেই কি সংস্কার হচ্ছে কি না, আসলে আমাদেরকে যে এই সংস্কার কমিটি আসলে কিছু করছে কি করছে না সেটা জানার খুব আমাদের দর্শকদেরও যেমন ইচ্ছা ছিল, আমাদেরও খুব ইচ্ছা ছিল। তাই আজকে আমরা এই সংবাদ বিশ্লেষণে আমন্ত্রণ জানিয়েছি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম মঈন ফিরোজীকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদ বিশ্লেষণে। আমরা একটু জানতে চাই যে আমরা বারবার বলছিলাম যে অনেকে সাধারণ মানুষের মধ্যে একটা যে সংস্কার কি হচ্ছে কি হচ্ছে না। আবার একটা বিষয় আমরা আজকের যে সাবজেক্ট বিশ্লেষণ করছি যে এবারে নির্বাচন কোন সংবিধানে হবে, এই সব বিষয় নিয়ে প্রথমে একটু জানতে চাই যে আসলে সংস্কারের কি অবস্থাটা কি। আপনি তো একজন সংস্কার কমিশনের সদস্য, সেই হিসেবে যদি আপনি বলতেন। আপনাকে ধন্যবাদ। যেহেতু দীর্ঘ 17 বছর ধরে প্রতিটা ইনস্টিটিউশন এক অর্থে ধ্বংসপ্রাপ্ত এবং সংবিধানকে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে বিগত স্বৈরাচারী সরকার সংবিধানটাকে খুবই একটা কঠিন অবস্থায় নিয়ে এসছে, যেখানে সংবিধানের ধারাবাহিকতা, যেটা দেশের রাষ্ট্র কাঠামো গঠনে সুন্দর একটা পরিবেশ থাকার প্রয়োজন, সেই অবস্থানে রাখেনি। এই পরিপ্রেক্ষিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের পদক্ষেপ নিয়েছে, এই সংস্কারের পদক্ষেপে দুটো ভাগে, একটা হচ্ছে আইনগত দিক দিয়ে আর একটা হচ্ছে কাঠামোগত দিক দিয়ে। কাঠামোগত দিক দিয়ে সংস্কারগুলো এগুলো তারা নিত্যদিনের কনটেক্সটে করছেন, কিন্তু আইনগত জায়গায় বিশেষ করে সংবিধান, নির্বাচন, এইসব বিষয়গুলোতে আইনের অনেক পরিবর্তন প্রয়োজন ছিল। আমরা সংবিধান সংস্কার কমিশনে কাজ করেছি, আরও প্রায় 10টা কমিশন আমাদের মতো করে কাজ করেছে। যেটা সমস্যা দাঁড়িয়েছে যে সংস্কার অতীব প্রয়োজনীয় একটা বিষয় ছিল আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, কিন্তু সরকার এর বাস্তবায়নের প্রক্রিয়াটা অনেক ধীর গতি করে ফেলেছে, যার কারণে মানুষের মধ্যে একটা সংশয় হয়েছে যে আসলে কি হচ্ছে। তাহলে নির্বাচন তো একটা অবিসম্ভাবী বিষয়, যে আপনি একটা অনির্বাচিত সরকার তো অনেক দীর্ঘ সময় থাকতে পারে না। ঠিক আছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিসাবে এই সরকারের প্রতি আমাদের সবার একটা সমর্থন দিয়ে আমরা চেয়েছি। দেখবেন যে এই ঐক্যমত্য কমিশনে সব দল একসাথে বসে কাজ করছে। তার মানে এই সংস্কৃতিটা কিন্তু বাংলাদেশে প্রথম, যে একসাথে এতগুলো দল, এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে আলোচনা করতে পারে, এটাই আমাদের দেশে ছিল না। তো আমরা আজকের পরিপ্রেক্ষিতে দেখেছি এই সরকার অনেক কিছুতে ধীরগতির কারণে মানুষের কাছে এই একটা সংশয়। কিন্তু আশা করি সামনের যে কয় মাস আছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে, এর মধ্যে আশা করি যেসব বিষয়গুলো সংবিধান সংক্রান্ত নয় সেই বিষয়গুলো উনি পদক্ষেপ নিয়ে আইন সংস্কার করে ফেলবেন। যেই বিষয়গুলো সংস্কারের 3টা ধাপ আমরা চিহ্নিত করেছি সংবিধান সংস্কার কমিশনে। কিছু আছে ইমিডিয়েট কিছু সলিউশন করতে হবে, যেটা না করলেই নয়। কিছু আছে কিছু মধ্যপন্থা একটা সময় নিয়ে করতে হবে, যাতে কিছু পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। আর কিছু আছে দীর্ঘমেয়াদী, যেটা আগামী 100 বছর 200 বছর দেশের কি পরিক্রমায় আমরা যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে আগাবে, তাদেরকে চিন্তা করে আমাদের কিছু সাংবিধানিক পরিবর্তন, সরকার যাতে এটা কাজ এগিয়ে নিতে পারে, যে কোনো সরকার যাতে একটা ধারাবাহিকভাবে দেশের উন্নতি এবং জনগণের ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কাজ করতে পারে। এইভাবে সংবিধান থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে পরিবর্তনের প্রশ্ন আসবে। যেহেতু ইমিডিয়েট সংস্কারগুলো, বিশেষ করে যেগুলো সংবিধান সংক্রান্ত না, সেগুলো এখনই করে ফেলা যায়। আমি আশা করব ঐক্যমত্য কমিশনের প্রায় শেষ পর্যায়ে আছেন, ওনারা দ্রুত এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়ে গেলে আমরা আগামী 2-1 মাসের মধ্যে হয়তো বাস্তবায়নের প্রক্রিয়া আমরা দেখব অনেক দূর এগিয়ে যেতে পারে। সংবিধানের জায়গাটাই একটাই সংকট, যে সংবিধানের বাস্তবায়নটা কি করে হবে। স্বাভাবিকভাবে সংবিধান যখন কার্যকর থাকে, কিছু কিছু ক্ষেত্রে সংবিধানের অকার্যকরতা আছে, যেহেতু প্র্যাকটিক্যাল রিজনে অনেক কিছু সংবিধানকে বাস্তবায়ন করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে প্রশ্ন এসছে যে সংবিধানের এটা বাস্তবায়ন কি আগামী নির্বাচনের আগে সম্ভব কিনা।
নাকি এটা পরবর্তীতে করা সম্ভব। এখানে একটা রাজনৈতিক সদিচ্ছার বিষয় আছে। আমরা সংবিধান সংস্কার কমিশনে এই বিষয়টা আমি ছেড়ে দিয়েছি যে কি প্রক্রিয়াতে সংবিধান সংশোধন হবে, এটা যাতে ঐক্যমত্য কমিশনে মিলে সমস্ত রাজনৈতিক দল ঠিক করে, কারণ এটা দুটো পন্থা আছে। যদি আপনি ইমিডিয়েট এটাকে করতে হয় তাহলে গণপরিষদের মাধ্যমে করার একটা স্বীকৃত পদ্ধতি আছে, আর যদি এটা আরো বিশেষ বিশ্লেষণ করে করতে হয় তাহলে সংসদের মাধ্যমে এটা অ্যামেন্ডমেন্ট করে করতে হয়। যেহেতু সংবিধানকে বাতিল ঘোষণা করা হয়নি, সংবিধান তো এখনো কার্যকর আছে। এই পরিপ্রেক্ষিতে এখন যেটা দাঁড়িয়েছে, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা আলোচনার পর্যায়ে আছে। আমি এটাকে আলোচনাই বলবো, এটা সাংঘর্ষিক বলবো না, কারণ এখন ঐক্যমত্য কমিশন আলোচনা শেষ করেনি। আমি অচিরেই আশা করব তারা একটা জায়গায় চলে আসবেন যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে সংবিধান এমন একটা ডকুমেন্ট, এটা শুধুমাত্র আগামী 5 বছরের নির্বাচনের প্রয়োজনে না, এটা দেশের আগামী প্রজন্মের জন্য এটা প্রয়োজন। অনেক দেশের সংবিধান 200-300 বছর ধরে অপরিবর্তনীয় থাকে, কিছু কাটছাট হয়, কিন্তু আমাদের দেশের সংবিধানটা যেহেতু একটা দলীয়করণের মাধ্যমে তৈরি হয়েছিল, সেই জন্য এই সংবিধানটা পরিবর্তন আবশ্যকীয় ছিল। কিন্তু এখন যখন এত একটা সুন্দর পরিবেশে আমরা সবাই মিলে একসাথে কাজ করে সংবিধানকে নিয়ে এসেছি, আমরা আশা করব এই সংবিধানের বাস্তবায়ন প্রক্রিয়াতে এমন একটা সংবিধান আমরা হাতে পাবো যেটা আগামী 50-60 বছরে খুব একটা হাত দিতে হবে না, এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটাতে উপকৃত হয়। এটার জন্য তাড়াহুড়োর প্রয়োজন না, তাড়াহুড়ো করতে গেলে এটা ভুল হবে। সেই জন্য আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা হচ্ছে এটা নিয়ে আরো গবেষণা হবে, আরো আলোচনা হবে, রাজনৈতিক দলের মধ্যে আরো কনসেনসাস আসবে, এবং আগামী পার্লামেন্টে সবাই মিলে যারা পার্লামেন্টে থাকবেন তারা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন। আমরাও সেটা প্রত্যাশা করি যে এই আগামী সরকারে যারা আসুক এবং এই সরকার এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যাক যেটা নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে। কিন্তু একটা অনেকেই প্রশ্ন করে যে রাজনৈতিক দলগুলো ওর ভিতর থেকে যে প্রশ্নটা আসে যে এই যে নির্বাচনটা আমরা যে বলতেছে যে এই সংবিধান মানি না, সংবিধান মানব না, কিংবা এই যে নির্বাচনটা, আগামী নির্বাচনটা কোন সংবিধানের আলোকে হচ্ছে, এরকম একটা মানুষের মধ্যে প্রশ্ন আসে। আপনি যেহেতু একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আমরা ছোটই জানার ইচ্ছা। সংবিধান কোন সংবিধান প্রশ্নটাই অবান্তর, কারণ সংবিধান তো একটাই। সংবিধানের মধ্যে ভুল ত্রুটি আছে, সংবিধানের সংশোধনের প্রশ্ন আছে, অনেক বড় বড় পরিবর্তনের, মৌলিক পরিবর্তনের প্রশ্ন চলে এসছে, কিন্তু সংবিধানটা তো আছে। আমরা এখন রাষ্ট্র কাঠামো যে অবস্থানে আছে, সুপ্রিম কোর্ট যেভাবে তৈরি আছে, আমাদের অন্যান্য অর্গান যেগুলো কাজ করছে, একটা সংবিধানের আলোকিত হচ্ছে। এই সংবিধান সংশোধন হবে, এটা দিয়ে আমরা আরো পরিমার্জিত হব, আমরা একটা সুন্দর রাষ্ট্র কাঠামো পাবো, সেটা আমাদের এই সংস্কারের পরিণতি হিসাবে আমরা পাবো। কিন্তু বর্তমানে সংবিধানটা যেহেতু বহাল আছে, কিছু কিছু প্রভিশন, যেহেতু বিশেষ করে নির্বাচন নিয়ে কথা বলছেন, নির্বাচনের ক্ষেত্রে একটা প্রভিশন ছিল যে সংসদ ভেঙে গেলে 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। এটা এখন বাস্তবে অকার্যকর, যেহেতু অনেক সময় গড়িয়ে গেছে। কিন্তু এর মানে এই না যে অন্যান্য যে সংবিধানের অনুচ্ছেদগুলো আছে সেগুলো তো চলে যায়নি, সেগুলো আছে। তো নির্বাচনটা সংবিধান, বর্তমান সংবিধান যেটা আছে তার আলোকেই হবে। কিন্তু একটা প্রশ্ন আছে যেটা সংবিধান নিয়ে যারা কাজ করে তারা ভালো বুঝবে, সংবিধান কিন্তু শুধু একটা লিখিত বই না, সংবিধানের সাথে আনুষঙ্গিক অনেক বিষয় থাকে যেগুলোকে আমরা আইনের ভাষায় কনভেনশন বলি, কাস্টমস বলি। একটা সংবিধান যখন আপনি এটা ইন্টারপ্রেট করবেন, এটা নিয়ে আলোচনা করবেন, তখন কিন্তু অনেক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, অতীত ইতিহাস, বিভিন্ন ঐতিহাসিক জাজমেন্টগুলো আছে, এগুলো সামগ্রিকভাবে বিশ্লেষণ করে সংবিধানকে আমরা অ্যানালাইসিস করি। একটা যখন অভ্যুত্থানের পরবর্তী সরকার আসে, সেই সরকার যখন একটা নির্বাচন করবে, সেই নির্বাচনের ক্ষেত্রে আপনি স্বাভাবিক প্রক্রিয়ার একটা রাজনৈতিক সরকারের নির্বাচনের প্রক্রিয়া একরকম হবে না। আমরা যদি পিআর পদ্ধতিটা, আপনি একটু বলছিলেন যে পিআর পদ্ধতিটা নিয়ে মানুষের ভিতরে এখনো সংশয় আছে, পিআর পদ্ধতি থেকে আদৌ নির্বাচন সম্ভব কিনা, বাংলাদেশের প্রেক্ষাপটটা কি বা বিশ্ব প্রেক্ষাপটটা যদি একটু তুলে ধরতেন। পিআর পদ্ধতি পৃথিবীতে 3টা ভাবে আছে। পিআর পদ্ধতি কোনটা নিয়ে আলোচনা হচ্ছে এটা রাজনৈতিক দলের কাছে পরিষ্কার না। পিআর পদ্ধতি আছে অনেক দেশে যেখানে সব আসন ভিত্তিতে, যে সারা দেশে যত ভোট পেয়েছে সেই ভোটের আনুপাতিক হারে একটা পদ্ধতি পিআর পদ্ধতি। আরেকটা আছে আসনের ভিত্তিতে, যেখানে যে দল যে কটা আসন পেয়েছে তার আনুপাতিক হার। আরেকটা আছে মিশ্র, যেখানে দুটো পদ্ধতির সমন্বয় করে করা আছে। এটা পৃথিবীতে অনেক দেশে এই পদ্ধতিগুলো আছে, কিন্তু পিআর পদ্ধতি এটা গবেষণা করে সারা পৃথিবীতে একটা জায়গায় সবাই ঐক্যমতে এসেছে, বিশেষ করে আইনবিদরা। সেটা হলো যে রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে ওই দেশের গণতান্ত্রিক চর্চা আছে তার উপরে পিআর পদ্ধতি কার্যকারিতা নির্ভর করে। এটা রেডিমেড পদ্ধতি না যে আপনি চাইলে একটা দেশে এটা অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু পিআর পদ্ধতিটা একটা স্বীকৃত পদ্ধতি,
আমাদের সংবিধান সংস্কার কমিশনে যখন আমরা কাজ করেছি তখন আমরা যে আপার হাউজের ক্ষেত্রে পিয়ার পদ্ধতি আমরা রেকমেন্ড করেছি যে লোয়ার হাউজের যে আসন পাবে সেই আসনের ভিত্তিতে লোয়ার হাউজের আসন বিন্যাস হবে, কিন্তু আপার হাউজে সারা দেশে ভোট যে সংখ্যা মিনিমাম যারা 1% পাবে তারা একটা করে আসন পাবে। এইভাবে আমরা আপার হাউজে 100টা আসনের মধ্যে ডিস্ট্রিবিউশনের কথা বলেছি। কোন পদ্ধতিটা আমাদের দেশে সুটেবল হবে সেটা একটু আলোচনার বিষয় আছে, গবেষণার বিষয় আছে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা আছে এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে পিয়ারের একটা বড় সমস্যা আছে। কারণ পিয়ার পদ্ধতিতে অনেক দেশে এটা ফল করেছে, বিশেষ করে নেপালে গত 8 বছরে 5 বার এটা সংকট তৈরি করেছে দেশে। অনেক দেশে অস্ট্রেলিয়াতে, ইন্ডিয়াতে পিয়ার আছে কিন্তু আপার হাউজে আছে, লোয়ার হাউজে নেই। লোয়ার হাউসে আমরা সংবিধান সংস্কার কমিশন থেকেও পিয়ার পদ্ধতিটা রেকমেন্ড করিনি, একটাই কারণ যে পিয়ার পদ্ধতিটা কিছু কিছু দলকে, বিশেষ করে ছোট দলগুলোকে সুযোগ দেয় সংসদে পার্টিসিপেট করার, কিন্তু অনেক ক্ষেত্রে রাষ্ট্রকে আনস্টেবল করে দেয়। বিশেষ করে যখন প্রথম 1, 2, 3টা দল সংখ্যানুপাতিক হারে সিট পায় তখন দেখা যায় একটা সিঙ্গেল মেজরিটি অনেক দল পায় না। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম দেশে দেখা গেছে কোয়ালিশন সরকার হয়। এই কোয়ালিশন সরকারটা যখন হয় তখন একটা দল আরেকটা দলকে অনেক সময় ব্ল্যাকমেইল করে, ম্যানিপুলেট করে। আমি একটা দলের সাথে কোয়ালিশন করলাম, তখন তার এজেন্ডা আমি বাস্তবায়ন যদি না করতে যাই তাহলে দেখা যায় সে আলটিমেটলি পরবর্তীতে আরেকটা দলের সাথে মিলে আমাকে ক্ষমতাচ্যুত করে দিচ্ছে। এই সমস্যাটা অনেক দেশেই হয়েছে এবং এই আনস্টেবিলিটির জন্য লোয়ার হাউসে সাধারণত পিয়ার পদ্ধতিটা কেউ রেকমেন্ড করে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে প্রত্যেকটা দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার চেয়ে রাষ্ট্রের স্টেবিলিটি, রাষ্ট্রটা যাতে সবসময় একটা চলমান থাকে। একটা দল যখন দেশের ক্ষমতা নেয় তারা 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে আসে যে তারা দেশকে একটা সুন্দরভাবে পরিচালনা করবে। তারা যে পদে পদে বাধাগ্রস্ত হয়ে থাকে তাহলে দেশের জন্য কাজ করবে কি করে? সুতরাং রাষ্ট্রটা সবার আগে। দলের একটা তাদেরকে আসন দেওয়ার থেকে আমি দেশকে বাঁচানো, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নেতৃত্ব, এই জায়গাটা সবচেয়ে বেশি জরুরি। এই জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার লোয়ার হাউসে এটা খুব বেশি কার্যকর হবে বলে আমি মনে করি না। এই যে সংস্কার কমিশনের সাথে ছিলেন দীর্ঘদিন, এই যে বর্তমান যে সংস্কার নিয়ে নানা মত দেখতে পাচ্ছেন, নানা ছোট ছোট দলগুলো নানা রকম কথা বলছেন, তারা কিন্তু এইবার কথা বলার সুযোগও পাচ্ছেন। যদি আমরা বলি যে কথা বলার তারা সুযোগ পাচ্ছেন। এখন আপনি যদি এই যে সংস্কার কমিশনের সদস্য হিসেবে কি মনে করেন যে এই সরকার কি একটা সঠিক নির্দেশনা দিয়ে যেতে পারবে? তার আগে আমি ছোট্ট একটা পয়েন্টে বলে নিই, আপনি যেহেতু একটা চমৎকার পয়েন্ট তুলেছেন। বাংলাদেশে গত 54 বছরে স্বাধীন হওয়ার পর থেকে এই সংস্কৃতিটা কখনো দেখেছেন যে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে কাজ করে? এটা একটা চমৎকার বিষয়। আমরা মনে করি যে আগামী দিনের বিশেষ করে নতুন প্রজন্মের জন্য এটা একটা আমরা বড় দিক নির্দেশনা দিচ্ছি যে রাজনৈতিক টেবিলে বসে কতগুলো রাজনৈতিক দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাসের পর মাস দেশের হয়ে কথা বলছে, কাজ করছে। দলীয় মতভেদ থাকবে, এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য, যে আপনার মত আমার মত দুরকম হবে, কিন্তু আমরা যখন একসাথে বসে আলোচনা করব সবার আগে দেশ থাকবে। এই সংস্কৃতিটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। এখন এই বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অবস্থান, আমি মনে করি যে তাদের সদিচ্ছা আছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এখন যে ঐক্যমত্য কমিশন যেভাবে কাজ করছে, আমি মনে করি একটা জায়গায় পৌঁছে যাবে। কারণ সবারই কিন্তু একটা উদ্দেশ্য যে ভবিষ্যতে যাতে কখনো স্বৈরাচার তৈরি না হয়, এই জায়গায় কিন্তু কারো দ্বিমত নেই। এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কেউ কিন্তু পার পাবে না এমন কোনো কাজ করে যে কাজটা কথার কাজের মিল থাকবে না। সুতরাং সবাই কিন্তু সিরিয়াস, সবাই কিন্তু মানে একদম কমিটমেন্ট নিয়ে কাজ করছে। এবং দেখবেন যে বিএনপি বিশেষ করে প্রত্যেকটা কমিশনে কিন্তু তারা প্রথম থেকেই সহযোগিতা করেছে। এখন ঐক্যমত্য কমিশনে যথেষ্ট রোল প্লে করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো একইভাবে তাদের ভূমিকা পালন করছে। তো আমার কাছে একটা খুব বড় আশার জায়গা যে আমরা খুব দ্রুতই যখন নির্বাচনের তফসিলের আগেই আমরা ঐক্যমত্য কমিশনের একটা সমাধান দেখতে পাবো। আমরাও সেই প্রত্যাশা করি। আমরা দেখেছি যে বিএনপি যে 31 দফা, সেটার মধ্যে অনেকটা এই যে আমরা যে সংস্কারের বিষয়গুলো ওখানে অন্তর্ভুক্তর বিষয়টা আমরা শুনতে পেরেছি, যে কারণ এইগুলো অনেকটা দেশের সংস্কারেরই পক্ষে ছিল। এখন আপনি তো সংস্কার কমিশনে ছিলেন, আপনি নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে ছিলেন আমরা যদি বলি, তো আপনি এখন যদি আপনাকে সুযোগ দেয়া হয়
যে এই যে পার্লামেন্টে আপনি যেহেতু সংস্কার করেছেন, এখন দেশ চালান, সেই জায়গায় যদি আপনাকে সুযোগ দেওয়া হয়, আপনি কোন জায়গা থেকে কিভাবে কাজ করতে চান, কোন এলাকার মানুষের জন্য কাজ করতে চান, যদি আপনি আমাদেরকে একটু। আমি সংস্কার কমিশনে কাজ করেছি, আমাদের রিপোর্ট ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছি। এরপরে আমি চিন্তা করেছি যে রাজনৈতিকভাবে আমাদের সবাইকে সক্রিয় হওয়া উচিত, কারণ রাজনীতিতে ভালো লোক না আসলে দেশের পরিবর্তন কি করে করবেন? মানুষ দিয়ে পরিবর্তন হয়, মানুষকে তো ইনভলভ হতে হবে। আমি ঝালকাঠির সন্তান, রাজাপুর কাঠালিয়াতে এবার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করছি ইনশাল্লাহ। আগামী দিনে যদি সুযোগ পাই, অবশ্যই আমার দুটো জায়গায় ফোকাস। এলাকার যে সামগ্রিক সমস্যাগুলো আছে, গত 17 বছর না, বিগত 30-40 বছর ধরে আমাদের এলাকায় রাজাপুর কাঠালিয়া বাংলাদেশের শিক্ষার হারে প্রথম দিকে থাকে, কিন্তু আমাদের নেতৃত্বের অভাবে, উদ্যোগ না নেওয়ার কারণে রাজাপুর কাঠালিয়া অনেক পিছিয়ে পড়ে আছে। তো এই জায়গায় আমার একটা বিশাল ভূমিকা রাখার সুযোগ আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেয়। অ্যাট দ্য সেম টাইম জাতীয় পর্যায়ে বাংলাদেশের আগামী প্রজন্মের যে দিক নির্দেশনা দেওয়া উচিত, যেভাবে কাজ করা উচিত, যেভাবে নেতৃত্বের জায়গায় আসা উচিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ দেশের জন্য আমি কাজ করার একটা প্রাণ চেষ্টা চালিয়ে যাব। যদি আপনাকে সুযোগ দিল, আমরা জানি যে আমাদের বিএনপি চেয়ারপারসন মানে আমাদের যে তারেক রহমান, উনি কিন্তু এই বছর আমরা খুব মানে ওনার বক্তৃতাগুলো যখন শুনছিলাম, উনি যখন নানা সময় বার্তা দিচ্ছিল, যে আমরা নানা সময় বিএনপি থেকে কিন্তু সংকট দেখেছি। আপনি খেয়াল করেছেন যে যখন এই পট পরিবর্তন হলো, তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বেড়ে গেল, নানা ধরনের হলো, এবং বিএনপি থেকে প্রচুর পরিমাণ মানুষকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তো আপনি আপনার এলাকায় কি ধরনের কোনো সাফারিং ফিল করছেন কিনা? মানে যে কারণ নতুন প্রজন্মের মানুষ যখন যায়, তখন পুরাতনরা এক ধরনের বাধারও সৃষ্টি করে, এই ধরনের কোনো ধরনের সংকট? রাজনীতিবিদের সবচেয়ে বড় আমি মনে করি সম্পদ হচ্ছে আত্মসমালোচনা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 7,000 যারা পথভ্রষ্ট তাদেরকে বহিষ্কার করেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটু বড় রাজনৈতিক দল হিসাবে যে ভূমিকা নিয়েছে, এটাকে কিন্তু খাটো করে দেখার সুযোগ নেই। যে অন্যায় যারা করবে, একটা জিনিস বুঝতে হবে যে যখন একটা দল বড় দল হয় এবং তারা ভবিষ্যতের রাষ্ট্র গঠনের সম্ভাব্য একটা দল হিসাবে থাকে, তখন অনেক সুবিধাবাদী লোক সেই দলে এসে ফেরার চেষ্টা করে, যার কারণে অন্যায় যারা করে তাদের কিন্তু কোনো দল নেই। তারা যারা দেখে, যাদেরকে একটু প্রভাবশালী মনে করে, তাদের সাথে ভিড়ে যায়। একইভাবে 5ই আগস্টের পরের পট পরিবর্তনে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমাদের এলাকায় ব্যতিক্রম না, আমাদের এলাকায় অনেক ধরনের অপকর্ম করেছে বিভিন্ন লোক, কিন্তু জনগণের সাথে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্যে তৈরি করেছি, যাতে যারা অন্যায় করে তারা বুঝতে পারে যে এত সহজে পার পাওয়া যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়কে প্রশ্রয় দেবে না। এবং আমি আমার এলাকায় ব্যক্তিগতভাবে এবং আমাদের সাথে আরও যারা রাজনীতির সাথে জড়িত আছেন, সামষ্টিকভাবে আমরা চেষ্টা করছি যে এই সংস্কৃতি পরিবর্তন করতে, যে রাজনৈতিক ধারাটা পরিবর্তন হওয়া উচিত, যে সাধারণ মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়া দরকার। আমি এখানে যারা চাঁদাবাজি করবে, যারা টেন্ডারবাজি করবে, এদেরকে ঘৃণার ভরে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। সেই মর্মে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এবং ইনশাল্লাহ আগামী দিনে আমার এলাকা এবং সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায় যারা করবে তাদেরকে কখনোই প্রশ্রয় দেবে না। আমরা সেটাই প্রত্যাশা করি। যদি বিএনপি, আমরা অনেকেই বলছেন নানা ধরনের, আমার একটা জিনিস বলি যেটা নিয়ে নানা ধরনের আমরা দেখতে পাই যে এটা জরিপ দেখতে পাই। আপনারা তো খেয়াল করেছেন যে অনেকগুলো জরিপ আমরা খেয়াল করেছি, যেগুলো বেশিরভাগ জরিপই দেখেছি যে বিএনপির অবস্থান এগিয়ে। আবার আমরা জানি যে নতুন যে সংগঠন এনসিপি, তার অবস্থান এখানে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আওয়ামী লীগের অবস্থানও আছে। আপনি যদি মনে করেন, আপনারা কি মনে করেন যে আমি বিএনপির পক্ষ থেকে খেয়াল করেছি যে তারা দল নিষিদ্ধের পক্ষে না, যদি আওয়ামী লীগ এই জায়গায় নির্বাচন করতে আসে, তখন কি আপনাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে কি মনে করেন যে করা উচিত হবে না, উচিত হবে না বলে মনে করেন? ছোট করে জিজ্ঞেস। এখানে আমাদের খুব জায়গাটা বেশ স্পষ্ট। যতক্ষণ পর্যন্ত একটা দল তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, সেটা সরকার নির্ধারণ করবে। বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে তাদের কার্যক্রম করছে, সেইভাবে তারা সেই সিদ্ধান্ত নেবে। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে নির্বাহী আদেশ দিয়ে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করলে এটা একটা খারাপ নজির হয়। আজকে অন্তর্বর্তীকালীন সরকার করলো, পরবর্তী আরেক সরকার একইভাবে তারাও একটা বলবে যে অতীতে তো এইভাবে হয়েছে, তাই এবার এই দলকে আমরা নিষিদ্ধ করি। এই কালচারটা কিন্তু ভালো না। সেই জন্য আমরা
জনগণই প্রত্যাখ্যান করবে যারা অন্যায় করছে। স্বৈরাচারকে আমরা হটিয়েছি না, জনগণ হটিয়েছে। সেই কারণে নির্বাহী আদেশ দিয়ে অনেক কিছু করলে যে আইনি জটিলতা শুধু না, এটা সামগ্রিক একটা খারাপ নজির হয়। এখান থেকে আমাদের দল তার অবস্থান পরিষ্কার করেছে। এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ বাস্তবায়নের অবস্থা কি অবস্থায় আছে? আপনি তো সংস্কার কমিটিতে ছিলেন, কি? আমি সংক্ষেপে জুলাই সনদটা নিয়ে একটু কথা বলা দরকার, অনেকের কাছে এটা পরিষ্কার না। জুলাই সনদটা সবার একটা ঐক্যমতের একটা ডকুমেন্ট, যেটা এক ধরনের চুক্তির মতো কাজ করবে। এবং অনেকেই মনে করে জুলাই সনদটা একটা মেডিকেল প্রেসক্রিপশনের মতো, ফার্মাসিতে গেলাম, ওষুধ খেলাম, শেষ হয়ে গেল। এটা কিন্তু না। এখানে একটু বুঝতে হবে যে জুলাই সনদ আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটা আগামী দিনের বাংলাদেশ রচনার জন্য এই ডকুমেন্টটা দিক নির্দেশনা দিবে। একটা দেশ যখন গঠন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি তাড়াহুড়ো করে কোনো বাস্তবায়ন করার সুযোগ নেই। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়। সেই ক্ষেত্রে এই জুলাই সনদ একটা বেসিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে। এই ডকুমেন্টে যে বিষয়ে ঐক্যমত হয়েছে, সবাই মিলে যে পয়েন্টগুলো এক হয়েছে যে এই কাজগুলো আমাদের ভবিষ্যতে আগামী বাংলাদেশ রচনার জন্য প্রয়োজন, সেই জায়গাগুলো, বাস্তবায়নের জায়গাগুলো একটা একটা ধাপে ধাপে আসবে। কিছু জায়গায় ওই দ্বিমত আছে যে আমরা কি এই সনদটা কি সাংবিধানিক একটা রূপরেখায় দেব, নাকি এটা এখনই এমন একটা পর্যায়ে আসবে যে এই ডকুমেন্টটা আগামী দিনে সবাই এক বাক্যে মেনে নিবে। এইখানে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার কিছু বিষয় আছে। রাজনৈতিক দল মিলে এখনো ঠিক করতে পারেন না যে এটা কি আমরা এখনই এটাকেই ফাইনাল ধরে তারপরে এর মানে বাস্তবায়নগুলো শুরু করব, নাকি এটা এখন পুরো জিনিসটা ডিসকাস করে এক হয়ে আমরা সই করলাম এবং পরবর্তীতে বাস্তবায়নগুলো ধীরে ধীরে অন্যান্যভাবে করব। এটা আসলে বিষয়টা জটিল করে ফেলেছে রাজনৈতিক কিছু দল তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু আসলে বিষয়টা জটিল না। আপনি যদি জুলাই সনদের সাবজেক্ট ম্যাটারগুলো দেখেন, এই সাবজেক্ট ম্যাটারই বলে দিচ্ছে যেগুলো সংবিধানের বাইরের সাবজেক্ট, সেগুলো এখনই বাস্তবায়ন সম্ভব, সেখানে আপনি সংসদও লাগবে না। কিন্তু যখন সংবিধানের বিষয় আসবে, এখানে যদি আপনি বাস্তবায়ন করতে হয়, দুটো পদ্ধতি আছে। আপনি একটা গণপরিষদ করতে পারেন, গণপরিষদের মাধ্যমে সংবিধানটাকে নতুন করে এখানে তৈরি করা যেতে পারে। আরেকটা হচ্ছে সংসদের মাধ্যমে এক্সিস্টিং বর্তমান সংবিধানকে সংশোধন করে। এইখানে গণপরিষদ করে করাটা বড় সমস্যাটা হচ্ছে এই সুযোগটা আমরা অনেক দেরি করে ফেলেছি। এটা যদি শুরুর দিকে হতো তাহলে হয়তো বাস্তবতা ছিল। আপনি বাস্তবতাকে অস্বীকার করে কাজ করলে যেটা হয়, দেখা যায় পরবর্তীতে বাস্তবায়নগুলো নষ্ট হয়ে যায়। এই জন্যে এখন সংবিধানের যে জায়গা আছে, এই জায়গাটা সংবিধান যখন সংসদ নির্বাচিত হবে, নির্বাচিত সংসদই এই সংবিধানের জায়গাগুলো পরিবর্তন করবে এবং সেখানে যে যার ম্যানিফেস্টোতে ইলেকশনে যখন বিষয়গুলো আলোকপাত করবে, জনগণ যে দলকে চাইবে যে এই দলের ম্যানিফেস্টোতে এই ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলো তাদের কাছে গ্রহণযোগ্য, সেইভাবে সংসদে এই বাস্তবায়ন হবে। একটা জিনিস ক্লিয়ার, যে দলই রাষ্ট্র গঠন করুক, কোনো ব্যক্তিগতভাবে কোনো দলকে নিয়ে বলছি না, যে দলের রাষ্ট্র গঠন করুক, কেউ জুলাই সনদে বাস্তবায়ন করবে না এটা আমি ব্যক্তিগত মনে করি না। কারণ জুলাই সনদটা প্রত্যেকের অতীতের অনেক কষ্টের ফসল এবং প্রত্যেকটা দল সাফার করেছে এই ধরনের ঐক্যমত না থাকার কারণে। আমি একটু খালি এখানে যুক্ত করে দিতে চাই যে আচ্ছা, এই যে জুলাই সনদ একটা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের যে কথাটা আসে, এখন কি জাতীয় নির্বাচনের মাধ্যমে ওই জুলাই সনদকে এখানে কি কনস্টিটিউশনালি মানে রূপ দেওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে। যখনই নির্বাচন হয়ে পার্লামেন্ট আসবে, সেখানে যে দল সংখ্যাগরিষ্ঠ পাবে, আমি তো মনে করি বর্তমানে যে দলগুলো একসাথে কাজ করছে, সংখ্যাগরিষ্ঠ পাক বা না পাক, সবাই মিলে একসাথেই কাজ করবে আগামী পার্লামেন্টে অ্যাটলিস্ট এই জুলাই সনদের বাস্তবায়নের জন্য। সেখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এদিক সেদিক দ্বিমত থাকতে পারে, কারণ ওখানে 100টা এজেন্ডা থাকতে সব এজেন্ডাতে সবাই 100% একমত হবে তা না। এখন তো নোট অফ ডিসেন্টের অপশন রেখেছে। যেসব বিষয়গুলো সব দল ঐক্যমত্য হবে, আমি মনে করি পার্লামেন্ট তৈরি হলে তারা সবাই মিলেই এগুলো বাস্তবায়ন করতে সক্রিয়ভাবে পার্টিসিপেট করবে। আমরাও সেই প্রত্যাশা করি। কারণ হলো কি, আমরা খেয়াল করেছি যে বিএনপির পক্ষ থেকে নানা সময় বলা হয়েছে যে আগামী সরকার হবে একেবারে সমঝোতার ভিত্তিতে, সবাইকে অংশগ্রহণমূলক সরকারই চাই আগামী সরকারও। আমরাও চাই আগামী নির্বাচন হোক সুষ্ঠু সুন্দর, আগামী সরকার হোক, এই দেশের যে চলমান উন্নয়ন প্রক্রিয়া আছে সেগুলো এগিয়ে নিয়ে যাবে। সেই প্রত্যাশায় আজকে সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, আগামী দিন দেখা হবে।